নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত থাকি। তাই যদি আমরা ছোট ছোট টিপসের মাধ্যমে কাজগুলো করতে পারি, দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে কিছুটা স্টিলের বাসনপত্র। দেখবেন আমরা যখন বাসনপত্র কিনি, অনেক সময় কি হয়, একই সাইজের অনেকগুলো বাসন কিনে ফেলি। এবার একই সাইজের বাসন কিনলে যে সমস্যাটা হয়, সেই বাসনগুলো রাখতে সমস্যা হয়। কিন্তু যখন বাসনপত্র এরকম একটার সঙ্গে একটা, মানে একটু ছোট থেকে বড় আস্তে আস্তে এইভাবে কিনবেন, তাহলে দেখবেন সেই অল্প জায়গার মধ্যে অনেকটা বাসনপত্র গুছিয়ে রাখতে পারবেন। তার কারণ কি? কারণ একটা বড় বাসন, তার মধ্যে একটা ছোট, তার মধ্যে একটা ছোট, তার মধ্যে বাটি, এইভাবে আমরা সেট করে রাখতে পারলেই দেখবেন জায়গা কম লাগছে, আর অনেক রকম বাসনও আমরা কিনছি, সেটা আমাদের কাজেরই অনেকটা সহজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা সকালে উঠেই না ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এই যে ঘর মোছাটা প্রতিদিনের কাজ, এটা তো মাঝে মধ্যে না প্রতিদিন করতে হয়। এবার প্রতিদিন ঘর মুছতে গেলে যেভাবে আমরা ঘরটা মুছবো, তাতে অনেকটা সহজ হবে। কি করব? আমরা এই জলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা লবণ। বন্ধুরা, লবণ দিলে কি হয়, লবণ ক্লিনিংয়ের জন্য অনেকটা উপকারী। তাছাড়াও ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেই নেগেটিভ এনার্জি দূর হবে। আর দিয়ে দেবো এর মধ্যে ডেটল দিলে কি হয়, ডেটল জীবাণু নাশ করে। ডেটল, লাইজয়েল, এই ধরনের যে কোনো জিনিস আপনারা দিতে পারেন পরিমাণ মতো, মানে 1 অথবা হাফ ঢাকনা দিলে ঘরে যে কোনো জীবাণু নষ্ট হয়ে যাবে, কোনো জীবাণু থাকবে না, এমনকি বাজে দুর্গন্ধ আর আসবে না। ঘর থেকে খুব সুন্দর একটা ফ্রেশ গন্ধ আসবে। আর কি দেব? আর দিচ্ছি এখানে নারকোল তেল। তো আপনারা হয়তো ভাবছেন নারকোল তেল কেন দেব? যে কোনো লাইট যে তেলগুলো, মানে সর্ষের তেল দেবেন না, লাইট তেলগুলো, যে কোনো ঘ্রাণ যে তেলগুলো আছে মাথায় দেওয়া, এই সমস্ত তেল কয়েক ফোঁটা, আমরা 2-4 ফোঁটা তেল দিতে পারেন। দিলে কি হবে, যেহেতু ঘরটা যখন আমরা, আমাদের মেঝেটা হয় না, মেঝেটার মধ্যে আমরা কি করি, পরিষ্কার করি, তার আগে এর মধ্যে গরম জল দেবেন। গরম জল দিলে তেলটা পুরো জলের মধ্যে মিশে যাবে, নাহলে উপরে কিন্তু তেল ভেসে থাকবে। তো বন্ধুরা, ওইটা যেটা বলছিলাম, আমরা যখন আমাদের ঘরের যে মেঝেটা ব্যবহার করতে করতে দেখবেন আস্তে আস্তে ওর গ্লেজ চলে যায়, সেই গ্লেজ আর থাকে না, সেই স্মুথ ভাবটা থাকে না। তো সেই স্মুথ ভাবটা ফিরিয়ে আনার জন্যেই আপনারা যদি জলের মধ্যে এইভাবে কয়েক ফোঁটা তেল দিয়ে, গরম জল দিয়ে তারপর মুছতে পারেন, তাহলে দেখবেন ঘরের এই মেঝেগুলো না খুব স্লিপি হয়ে যাবে, মানে সুন্দর একটা স্মুথ ভাব চলে আসবে। আর তেল এতটাও বেশি দেবেন না যাতে পা পিছলে সবাই পড়েই যাক। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেল দিয়ে ঘর রেগুলার মুছবেন, দেখবেন ঘরটা খুব স্মুথ হবে, মেঝেটা আমাদেরই অনেকটা সহজ হবে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে দেখতে পাচ্ছেন সিঙ্কের অবস্থা। তো আমরা যখন বাসনপত্র ধোয়াধুয়ি করি, তরকারি ধুতে না বাসন, এই যে সিঙ্কের মধ্যে একটা জল, মানে আয়রনের একটা দাগ পড়ে। এটা কেন হয়? জলের দাগ, সাবানের দাগ, যেহেতু বাসনপত্র মাঝে সাবান দিয়ে, তো এই দাগগুলো আমরা বাসনপত্র মাজার পরে তো সিঙ্কটাকে পরিষ্কার করি, পরিষ্কার করলেও এই দাগটা কিন্তু থেকেই যায়। তো আমরা কিভাবে এই যে জলের একটা ছোপ দাগ, এটাকে তুলব, তার জন্য একটা সলিউশন তৈরি করতে হবে। কি করব? এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আটা। আপনাদের কিন্তু আটাটাই নিতে হবে। আটা নিয়ে নিলাম, আটার মধ্যে দিয়ে দেব 1 চামচ সার্ফ। তো সার্ফ আর আটা এই দুটো একসঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে আপনারা যদি চান এই শুকনো অবস্থাতেও কাজটা করতে পারেন, আবার যদি চান এটাকে ভিজিয়ে নেবেন, একটু পেস্ট তৈরি করে নেবেন, সেক্ষেত্রে পেস্টও তৈরি করতে পারেন। তো আমি এখানে শুকনোটাই ব্যবহার করছি। এই মিশ্রণটা সমস্ত সিঙ্কের মধ্যে আমরা ছড়িয়ে দেব। বন্ধুরা, সিঙ্কের মধ্যে এই মিশ্রণটা চারিদিকে যখন ছড়িয়ে দেব না, দেখবেন আমাদের সিঙ্কের মধ্যে এই যে দাগ ছোপ সমস্ত কিন্তু উঠে যাবে, কোনো দাগ ছোপের মধ্যে থাকবে না। যে সাবানের যে খারের দাগটা থাকে, সেই দাগটাও কিন্তু উঠে যাবে। তো এখানে এই মিশ্রণটা দিয়ে, আর যদি আপনারা চান এটা একটু জল দিয়ে নেবেন, 1-2 চামচ জল দিয়ে একটু পাতলা একটা মানে পেস্ট তৈরি করবেন, সেই পেস্টটাকে চারিদিকে লাগাবেন। এইভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তো এই যে জল দিয়ে নিলাম, জল দেওয়ার পর একটা স্কচব্রাইট নিয়ে নেবেন। একটা স্কচব্রাইটের সাহায্যে এই সমস্ত এই যে আটার যে মিশ্রণটা, এই মিশ্রণটাকে ঘষে দেব। আপনারা যদি এই মিশ্রণটা তৈরি করে সিঙ্কটাকে ঘষতে পারেন, তাহলে ভেতরে যে আয়রনের দাগ হয়ে গেছে, সেই সমস্ত দাগ উঠে যাবে, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, মানে আমাদের ভীষণ পরিশ্রম করতে হচ্ছে তেমনটাও না, খুব পরিশ্রম ছাড়াই, মানে অল্প একটু সময় দিলেই আমাদের এই সিঙ্কটা কিন্তু অনেকটা
পরিষ্কার হয়ে যাবে। আর এতটাই পরিষ্কার হবে যে এর মধ্যে কোনো দাগ ছোপ আর থাকবে না। মাঝে মধ্যে তো আমরা অবশ্যই আমরা বাসনপত্র যখন ধুচ্ছি রাত্রে শুতে যাওয়ার আগে তো প্রতিদিন এটাকে পরিষ্কার করছি, কিন্তু মাঝে মধ্যে ডিপ ক্লিন না করলে কিন্তু একেবারেই হবে না সে যে কোনো জিনিস। তো এইভাবে ডিপ ক্লিন করবেন, তারপর এটাকে কিন্তু প্লেন জলে ধুয়ে দেবেন। ধোয়ার পর আপনারা দেখতে পাবেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে সিঙ্কটা। তো চলেন দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর সিঙ্কটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, কোনো দাগ ছোপ আর কিছুই নেই। আমি এটাকে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে কিন্তু আরও অনেকটা বাড়িয়ে তোলে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এই ধরনের যে চীনামাটির পাত্রগুলো হয় না, এর মধ্যে আমরা বিশেষ করে আচার রাখি। তো আচার যখন রাখি দেখবেন এর ভেতরে যে আচারটা থাকছে না, সেটা যেহেতু তেলের মধ্যে, তো এই আচারটা আমরা যে টেবিলের উপর যেখানেই রাখছি সেই জায়গায় কিন্তু এই রকম দাগ হয়ে যায়। এই যে জলের যে দাগটা পড়েছে এরকম তেলের একটা রিং রিং দাগ পড়ে যায়। তো তখন সেটা আমাদের সময় নষ্ট করে আবারও পরিষ্কার করতে হয়। তো বারবার করে ওই যে কাজটা আমাদের করতে ইচ্ছাও করে না, যেহেতু আচারের ডাব্বা, আচারের এর থেকে সবসময় সবাই খায়, এবার সেই তেলটা বাইরে পড়ে যায়। তো এরকম একটা প্লেট নিয়ে নেবেন, ছোট্ট প্লেটের মধ্যে এই আচারের পাত্রটাকে রেখে দেবেন। তো এইভাবে রাখার পর এটার মধ্যেও কিন্তু তেলটা হবে। যখন 1-2 দিন বাদে এটার মধ্যে তেলটা হয়ে যাচ্ছে, এই প্লেটটাকে ধুয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। টেবিলটা কিন্তু নোংরা হবে না, টেবিলটা অনেকটা সুন্দর পরিষ্কার থাকবে। ছোট্ট একটা প্লেটের কামাল এটা। তো বন্ধুরা আশা করছি এই ধরনের পাত্রের এই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে সাবান। তো আমরা যখন এই যে সাবানটার মধ্যে ব্যবহার করব দেশলাই। কেন আমরা ব্যবহার করব সবটা জানাবো, তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। এখানে বেশ কিছু দেশলাইয়ের কাঠি আমি বের করে নিয়েছি। তো দেশলাইয়ের মধ্যে কি করব, এই যে সাবানের মধ্যে দেশলাইগুলোকে একবার করে ঢুকিয়ে নেব। সেই পেছন দিকটা এইভাবে যদি একবার করে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু এই দেশলাইয়ের মধ্যে একটা সাবানের কোট লেগে যাচ্ছে। তো এই যে সাবান দেশলাইয়ের পেছনে লেগে যাচ্ছে না, এই প্রত্যেকটা কাঠির মধ্যে কিন্তু এই সাবান একটু একটু করে লেগে যাবে। এর ফলে আমাদের ঘরে, এমনকি রান্নাঘরে, এমনকি আমাদের আলমারির মধ্যে যে বাজে একটা গন্ধ আসে, অনেকটা দিন বাদে খুললে একটা দেখবেন কাপড়ের একটা বাজে গন্ধ আসে, সেই গন্ধটাও আর আসবে না। তার জন্য আমরা দেশলাইয়ের মধ্যে এইভাবে সাবান লাগিয়ে নেব। সাবান লাগলে এই দেশলাইগুলোর মধ্যে থেকে দেখবেন সেই যে সুগন্ধি সাবানটার মধ্যে এটা ঢোকাচ্ছেন, সেই সাবানের খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। যেহেতু কাঠের মধ্যে সাবানের গন্ধটা স্টে করবে অনেকটা সময়। এইবার আমরা কি করব, এই যে দেশলাইয়ের কাঠিগুলোকে আমাদের ঘরের যে সমস্ত জায়গায় ব্যাড স্মেল আসে, এমনকি রান্নাঘরেও দেখবেন অনেক সময় ব্যাড স্মেল আসে, সেই সমস্ত জায়গায় রেখে দেবেন। এবং আমাদের আলমারির মধ্যে যেখানে জামাকাপড় রাখা থাকে, জামাকাপড়ের সাইড দিয়ে এদিক থেকে ওদিক থেকে না এই দেশলাই 1-2 করে ঢুকিয়ে দেবেন। তাহলে আলমারি থেকে যখনই আমরা আলমারিটা খুলছি, যে বাজে একটা গন্ধ আসছে মুখে, সেই গন্ধটা কিন্তু আর আসবে না, খুব সহজে গন্ধটা চলে যাবে। এই ছোট ছোট দেশলাই আমরা ভেতরে কিন্তু রাখতেই পারি, তাহলে দেখবেন আমাদের আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনাদের আলমারি খুললেই এরকম বাজে দুর্গন্ধ আসছে, ন্যাপথলিন দিলে জামাকাপড়ের মধ্যে দাগ পড়ে যায়, সে ন্যাপথলিন না দিয়ে এই দেশলাইয়ের মধ্যে একটু সাবান লাগিয়ে দেশলাইগুলোকে জামাকাপড়ের মধ্যে সুন্দর করে মাঝে মাঝে রেখে দেবেন, তাহলেই কাজ হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।